তোর শ্বশুরের সঙ্গে গিয়ে উকিল ঠিক করে আমাদের বিরুদ্ধে লড়াই কর, কিন্তু আমাদের উকিলের যা খরচ লাগবে সব তুই জোগাড় করবি। এটা একটা মায়ের অধিকার, তার সন্তানের কাছে তার প্রার্থনা। বলতে পারিস তার আদেশ, তার আদেশ, তার আদেশ। চল কৃষ্ণা। মা 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 আমার কথা শোনো, মা মা আমার কথা শোনো। I'm sorry ছোট কথা বাবু। না না যমুনা, যমুনা তুমি কেন সরি বলছো? কি করবো বলুন তো, কি করবো আমি? মায়েরা মায়েরা এরকমই হয়। কিচ্ছুই নেই আমার মায়ের, কিচ্ছু নেই। খুব গরিব আমরা, আমার মা খুব গরিব, কিছুই নেই কিন্তু তাও অনেক কিছু আছে। যাদের কিচ্ছু থাকে না ছোট কর্তা বাবু, তাদের অনেক কিছু থাকে, সেটা সেটা অনেকেই বোঝে না, জানেন তো। আমাদেরও কিচ্ছু নেই, কিছু নেই বলতে টাকা পয়সা নেই, আমরা ধনী নই, কিন্তু আছে বলতে আমাদের আমাদের মান সম্মান আছে, আমাদের আত্মমর্যাদা রয়েছে। আর আমি সেই আত্মমর্যাদা দেখেই বড় হয়েছে ছোট কর্তা বাবু। হ্যাঁ হ্যাঁ আমি জানি যমুনা, আত্মমর্যাদা, সেই সেলফ রেসপেক্ট, সেই ডিগনিটি দেখি তো আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু কিন্তু আমি এখন কি করবো ছোট কর্তা বাবু? কি আর করবে, আদালতে আমাদের পাশে দাঁড়াবে আর মায়ের জন্য টাকা জোগাড় করবে। কি করে? এত টাকা আমি পাবো কোত্থেকে? সেই পথ তোমাকেই খুঁজে বের করতে হবে, তোমাকে। হ্যালো, গীত বলছি। বলো। কার পক্ষ নিয়েছো? নিশ্চয়ই নিজের মায়ের পক্ষ নিয়েছো। নিজের মায়ের পক্ষ নিয়ে তুমি এখন থানায় গেছো আমার বিরুদ্ধে অভিযোগ করতে, হ্যাঁ, যে আমি খুনি, আমি মার্ডারার, আমি এমন একটা মেয়ে যার পাস্ট খুব খারাপ, ফ্রেন্ড সার্কেল খুব খারাপ, আমি নেশা ভাঙ করতাম, এসব নিশ্চয়ই বলছো। আমি তোমাকে মারতে চেয়েছি, আরো নিশ্চয়ই প্রচুর কথাবার্তা বলছো, যাতে বড় বড় সেকশন নাম্বার দেওয়া যায়, আমাকে যাতে টেনে হিচড়ে কোর্টে নিয়ে যায়, আমার যাতে সাজা হয়। পুরো বোঝা যাচ্ছে, কিন্তু পুরো বোঝা যাচ্ছে, বিশ্বাস করো যে তুমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো, পুরো বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যা খুশি তাই করে নাও, তোমার যেটা খুশি তুমি সেটা করো, আমিও দেখে নেব, আমিও দেখে নেব। তোমার ওই ঢাকির পরিবারের না কোনো ক্ষমতাই নেই, তোমাদের কোনো যোগ্যতাই নেই আমাদের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ানোর, আমাদের বাড়িতে ঢোকার, তোমাদের কোনো অকাতই নেই। তাই তোমার বাবা গঙ্গা ঢাকি আর তোমার মা শিউলিকে বলে দিও যে গীত সেন অনেক বড় একজন অ্যাডভোকেট ঠিক করেছে, যে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে নেয়। ভাবতে পারছো? তোমরা যদি সারা জীবন ভিক্ষে করো না, সারা জীবন যদি ভিক্ষে করেও কাটিয়ে দাও, তাহলেও তুমি, তোমার বাবা আর তোমার মা এই টাকাটা জীবন নিয়েও জোগাড় করতে পারবে। এই গীত, মুখ সামলে কথা বলো তুমি আমার সঙ্গে, ভদ্রভাবে কথা বলো। গঙ্গা ঠাকুর মেয়েকে সম্মান না দিলেও তুমি সম্মান দিতে বাধ্য কেদার রায় পুত্রবধূকে। মাথায় ঢুকিয়ে না কথাটা, নইলে কিন্তু তোমাকে আমি। নইলে কি? তোমাকে আমি এবার শাসন করতে বাধ্য হব। কি করবে তুমি? হ্যাঁ, তুমি কি করতে পারবে? কি করার ক্ষমতা আছে তোমার? কি করবে তুমি বলো? দেখতে চাও তুমি? দেখবে কি করবো আমি? ফোনটা আমাকে দাও। গীত, ফোনটা রাখ, রাখ ফোনটা। আমি ফোন রাখবো না ভাইয়া, আমি ফোন রাখবো না। কি করবে তোর বউ? হ্যাঁ, গীত, কার সঙ্গে তুমি এভাবে কথা বলছো? বলো কার সঙ্গে বলছো? ফোন দাও, ফোন দাও। বললাম তো বাবা, আমি বললাম তো, আমি দেখে নেব, আমি সবাইকে দেখে নেব। গীত, গীত, খারাপ হয়ে গেছে আমার মেয়েটা, একদম মাথা খারাপ হয়ে গেছে। হ্যালো বেদ, শোনো, তোমার স্ত্রীকে তুমি সামলাও, মানে আমার মেয়েকে তুমি সামলাও। কি
বলছো কন্ট্রোলের বাইরে চলে গেছে? What? পুরো বোঝা যাচ্ছে, বিশ্বাস করো তো, তুমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো, পুরো বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যা খুশি তাই করে দাও। তোমার যেটা খুশি তুমি সেটা করো, আমিও দেখে নেব। তোমার বাবা গঙ্গা ঠাকুর আর তোমার মা শিউরিকে বলে দিও যে গীত সেন অনেক বড় একজন অ্যাডভোকেট ঠিক করেছে, যে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে নেয়। আমাদের উকিলের যা খরচ লাগবে সব তুই জোগাড় করবি। এটা একটা মায়ের অধিকার, তার সন্তানের কাছে তার প্রার্থনা। না, আমাকে উপার্জন করতে হবে। আমি 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 বাজনা বাজাবো। হ্যাঁ, আমি ঢাক বাজাবো। রায় বাড়ির বউ আবার কাঁধে ঢাক তুলে নেবে। আবার বলছো কি যমুনা? যমুনা, তুমি তুমি আবার ঢাক বাজাবে? হ্যাঁ ছোট, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমাকে টাকা উপার্জন করতে হবে, আর সেই টাকায় আমার মা কেস লড়বে। একদিকে আমার উপার্জনের টাকা মা চায়, আর অন্যদিকে আমার শ্বশুর মশাই, আমার স্বামী, আমার ননদ চাইবে আদালতে তাদের পাশে দাঁড়াতে। হে ভগবান, এ যে তোমার সত্যি এক আজব সৃষ্টি, আর এই আজব সৃষ্টির নাম গৃহবধূ। কি নিচ্ছ আলমারি থেকে? কেদারের কি এমন অবস্থা হলো নাকি তার স্ত্রী আলমারি থেকে কি নিচ্ছে সেদিকে নজর রাখতে হচ্ছে? না, তা নয়, আসলে পরিস্থিতি একটু অন্যরকম বলেই তোমাকে জিজ্ঞেস করছি যে কি নিচ্ছ আলমারি। তুমি কি কৈফিয়ত চাইছো? না, জিজ্ঞাসা। আর যদি আমি উত্তর না দিই তাহলে ভাববো যে তুমি কোনো গর্হিত কাজ করছো। কেদার রায়, আমার নাম অনুরাধা রায়, আমি এই বাড়ির বউ। আমাকে বিন্দুবাসিনী দেবী পাওনি যে যখন তখন অপমান করবে, আমাকে অপমান করার চেষ্টাও করবে। আমি তোমাকে অপমান করিনি অনুরাধা, আমি শুধু জানতে চাইছি যে এটা কি। কি এটা আমাকে দেখাও না, আমাকে দেখাতে হবে। কি তুমি বলো, কি কি? টাকা 500 টাকার বান্ডিল, মানে 50,000 টাকা। এই 50,000 টাকা নিয়ে তুমি যাচ্ছ কোথায়? আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে বড় বৌদি এই টাকাটা নিজের বৌমার বাপের বাড়িতে দেবে, তাই না? ওই কেস লড়তে হবে না। আসলে যমুনার হাতে তো কোনো টাকা নেই, আর বৌমাও শাশুড়ি মার কাছ থেকে হাত পেতে টাকা চেয়েছে, তাই শাশুড়ি মা দিচ্ছে, তাই না বড় বৌদি? বিনা অনুমতিতে আমার বেডরুমে ঢোকার পারমিশন আমি তোমাকে দিইনি। বড় বৌদি, একটা কথা বলি, কিছু মনে করো না। মানে এটা না শুধুমাত্র কিন্তু তোমার বেডরুম নয়, মানে এটা আমার দাদারও ঘর। আর আমার যতদূর মনে হয় আমার দাদা, মানে আমার নিজের দাদার ঘরে ঢোকার জন্য আমার অন্তত কোনো পারমিশনের দরকার নেই। অফকোর্স দরকার আছে, আর তোমার দাদা ব্যাচেলর নয়, তার স্ত্রী আছে, তার একটা সংসার আছে। তোমার পরিবার এটা চল থাকতে পারে যে হাজবেন্ড ওয়াইফে বেডরুমে নক না করে ঢুকে পড়া যায় যখন তখন। আমার সংসারে এটা চল নয়, সুতরাং আমার বেডরুমে ঢুকতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে। বড় বৌদি, আমার সঙ্গে সবসময় এইভাবে কিন্তু কথা বলো না। চুপ কর তুই। সব সময় সংসারে ঝামেলা পাকাস, সব সময়। একদম গন্ডগোল করার চেষ্টা করবি না রাগিনী। উত্তরটা কিন্তু আমি এখনো পেলাম না অনুরাধা, যে টাকাটা তুমি কেন নিয়েছো। কেন? আমি আমার আলমারি থেকে টাকা নিতে পারবো না? অফকোর্স পারবে, কিন্তু সেটা জিজ্ঞাসা করে। তুমি আমাকে অপমান করছো। না, আমি অপমান করছি না, অপমান আমি করছি না, কিন্তু রাগিনীর কথাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তত এই প্রথমবার রাগিনীর কথা আমি উড়িয়ে দিতে পারছি না। একটা কথা শুনে রাখো, গঙ্গা এবং শিলুকে তুমি কিছুতেই টাকা দিতে পারবে না। ভুলে যেও না যে ও কিন্তু গীতের এগেইনস্টে কেস করছে, মামলা করেছে, এবং সেটা ক্রিমিনাল কেস। কতখানি ভয়ঙ্কর তুমি জানো? কিছুতেই তুমি গঙ্গা এবং শিউলিকে টাকা দেবে না। কেদার, আপনি? হ্যাঁ, তুই
এভাবে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিস, তোর লজ্জা করে না? স্বামী স্ত্রী মাঝে তৃতীয় ব্যক্তি হতে পারে সে আমার মেয়ে, তবু সে এখানেই আছে, আর তার সামনে তুই স্ত্রীকে টাকা নিয়ে কথা বলছিস। আর বড় বৌমা তুমি বা কি, তুমি এরকম চুপ করে বসে আছো কেন? ওকে ওকে একটা লিস্টই ধরিয়ে দিতে পারছো না? এই এত বছর ধরে এই পরিবারের জন্য তুমি যা করেছো সেটা মূল্য ধরলে সেটা 50 লক্ষ হয়, 50,000 নয়। আর এই টাকা নিয়ে তুমি কাউকে কোনো কৈফিয়ত দেবে না। বিন্দুবাসিনী দেবী, আপনি এইভাবে কথা বলবেন না। তুমিও এভাবে মার সঙ্গে কথা বলতে পারো না। পারি, 100 বার পারি। যতদিন উনি ঘরের মধ্যে ছিলেন ততদিন উনি ঠিক ছিলেন, কিন্তু যেদিন যমুনা ওনাকে ঘরের বাইরে বার করেছে সেদিন থেকে উনি যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। উনি ওনার লিমিট ভুলে গেছেন। লিমিট? কিসের লিমিট? কোন লিমিটের কথা বলছো তুমি? মাকে এইসব কথা বলছো? কটা টাকা নিয়েছি বলে এত বড় বড় কথা? রাখো, আশা করি তোমার টাকার আমার প্রয়োজন পড়বে না। দাঁড়াও বড় বৌদি, দাঁড়াও। বলছি তুমি কিন্তু এখনো বললে না যে তুমি টাকাটা এক্স্যাক্টলি কিসের জন্য নিয়েছিলে। তা জেনে তুই কি করবি? হ্যাঁ, যা তুই তোর ঘরে যা, এখান থেকে চলে যা। পরে বসে মেয়ে জামাই অন্ন ধ্বংস করছে, তার আবার বড় বড় কথা। মা, মা, মা তুমি, মা তুমি আমার সঙ্গে কিন্তু এইভাবে কথা বলতে পারো না। চুপ কর তুই, আমার সঙ্গে তুই এভাবে কথা বলবি না। ভুলে যাস না যে আমি তোর মা। আমি জানি যত অশান্তি আমাকে নিয়ে, তাই না মা? বাবা, আপনি চিন্তা করবেন না। আমার শাশুড়ি মা আমাকে যত ভালোবেসে টাকা দিক না কেন, সে টাকা আমি নেব না, কারণ আমার মা আমাকে দিব্যি দিয়েছেন। আর আমি আমার মাকে কথা দিয়েছি যে এই রায় পরিবারের টাকায় আমার বোনের কেস হবে না। আমার বোনের কেস চলবে আমার টাকায়, আমার রোজগারের টাকায়। আমি জানি যে কোর্টে আমি আপনাদের পাশে দাঁড়িয়ে থাকব, কিন্তু আমার মন পড়ে থাকবে আমার মায়ের দিকে, আমার বোনের দিকে। আমার কর্তব্য বলবে আমার শ্বশুর বাড়ি জিতুক, কিন্তু আমার মূল্যবোধ বলবে, আমার ধর্ম বলবে আমার মা জিতুক। সত্যের জয় হোক, আমার বোনটা জিতুক। আর সেই জন্য আমার বোনের কেস লড়ার জন্য আমি এই রায় পরিবারের টাকা ছোবও না, আমি নিজে রোজগার করব। আমি রোজগারের পথও পেয়ে গেছি। সামনেই একটা বাড়িতে পুজো রয়েছে, সেখানে আমি ঢাক বাজাবো। প্রথম ধাপে তো 6,000 টাকা লাগবে উকিলকে দেওয়ার জন্য। সেই 6,000 টাকা আমি নিজে জোগাড় করে নেব, নিজে উপার্জন করে। তুই এসব কি বলছিস মা? তোর তো নিজেরই টাকা আছে ব্যাংকে। তুই তো গান গেয়ে তারপর প্রতিযোগিতায় বাজনা বাজিয়ে অনেক টাকা উপার্জন করছিস। হ্যাঁ, তাহলে কেন তুই অন্য বাড়িতে ঢাক বাজিয়ে টাকা উপার্জন করবি যমুনা? আসলে মা, আমার অ্যাকাউন্টের পাস বই, চেক বই সবটাই বাবার কাছে আছে। আর এই বোনের কেস লড়ার জন্য আমি ওই টাকাগুলো বাবার কাছ থেকে নিতে পারবো না।
আমি জানি যে আমি কম্পিটিশনে জিতেছি টাকাগুলো, 10-20 লাখ টাকা আমি জিতেছি, কিন্তু সেই টাকাগুলো আমি এই পরিবারকে কন্ট্রিবিউট করলাম, এই রায় পরিবারকে। মা, তুই কি কেসটা লড়ছিস নাকি? না বাবা, আমি লড়ছি না, আমার মা লড়ছেন। আর আমি টাকা জোগান দিচ্ছি মাত্র। তোমাকে তো আমি আগেও বলেছি যে আমার হয়ে যে কেসটা লড়ছে তিনি কলকাতার একজন নামী অ্যাডভোকেট, তাই তোমাদের কেসটা না ধোপেও টিকবে না। বিশ্বাস করো, তুমি হেরে যাবে। তোমার বাড়ির ওখানেই আমি আমার ফ্যাক্টরি করব, আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আর তোমাকে আমার ক্ষমতাটা ভালো মতন বুঝিয়ে দেবো। দেখো যমুনা বৌদি, সত্যি তুমি আমার মায়ের মতন হতে পারো, আমার ঠামের মতন হতে পারো, কিন্তু তুমি না আমার মতন কোনোদিনও হতে পারবে না, কোনোদিনও তুমি আমার মতন হতে পারবে না। তোমাকেও সারা জীবন মাথা নিচু করে সংসারই করতে হবে। আর সংসারে যা যা কাজকর্ম থাকে আর কি, রান্না বান্না করা, বাসন মাজা, ঘর মোছা, আর খুব বেশি হলে তুমি সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে মানুষ করতে পারো, কিন্তু তার বেশি কিছু কিন্তু তুমিও করতে পারবে না। তুমি এই কথাটা মিলিয়ে নিও, কারণ তুমি আমাকে বলেছিলে না যে আমার দ্বারা কিছুই হবে না, আমি শুধু সংসারই করতে পারবো। কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেব যে আমার কত বড় ক্ষমতার, আমি ঠিক কি করতে পারি, কারণ আমি কেদার রায়ের মেয়ে, অনুরাধা রায়ের নই। দাঁড়াও, আমি অনুরাধা রায়ের পুত্রবধূ এবং একইভাবে কেদার রায়েরও পুত্রবধূ। যমুনা, হ্যাঁ বাবা। আর কি, তোমায় একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। আমার মিউজিক একাডেমি একদিন এমন জায়গায় যাবে যা তুমি কল্পনাও করতে পারছো না। আর রইল বাকি তোমার ওষুধের কারখানা করার কথা। আগে দেখো তুমি কেসটা জিততে পারো কিনা, তারপর না হয় আমরা এসব নিয়ে আলোচনা করব। তারপর তার আগে এইসব কথাবার্তা থাক। মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস রে? মা, উকিলের কাছে যাব টাকাটা দিয়ে আসতে। দাদা, দাদা, এই মেয়ে তো ঘরের শত্রু। দাদা, তুমি এতদিন দুধ কলা দিয়ে কি করলে? কাল সাপ কষলে? ছবল মারবে দাদা, হ্যাঁ ছবল মারবে, আর ছবল মারবে প্রথমেই তোমার মেয়েকে। এই কথাটা মাথায় রেখো। খেসারত তো তোমাকে দিতেই হবে, এই বাড়িতে এই মেয়েকে ঢোকানোর খেসারত দিতে হবে। আসলে লক্ষিন্দরের লৌহ বাসরে যে কাল নাগিনী ঢুকেছিল, এই মেয়ের ছবল তার থেকেও সাংঘাতিক, তার থেকেও অনেক মারাত্মক দাদা, অনেক মারাত্মক। এটা তোমায় বলে রাখলাম। যমুনা, তুই যদি টাকা নিয়ে ও বাড়িতে যাস তাহলে আমি কিন্তু তোর জীবনে মুখ দেখবো না যমুনা। আর যদি উকিলের কাছে যাস। বাবা, বাবা শুনুন, বাবা। শুনিস না, ওর কোনো কথা শুনিস না। তোর ধর্ম যা বলে, তোর মন যা বলে, তুই সেটাই কর, তুই সেটাই কর। মা, তুমি কি চাও? আমি তোর মধ্যে নিজেকে দেখতে পাই রে। তুই যখন কিছু করিস, যখন তুই কিছুতে জিতিস, তোর সাফল্য আসে, আমার মনে হয় ওটা আমার সাফল্য, আমি জিতেছি। আসলে তোর সাফল্যটা শুধু তোর সাফল্য নয় যমুনা, সমগ্র নারী জাতির সাফল্য।
আসলে আমরা যারা জীবনে অনেকটা হার স্বীকার করে এই সংসারের মধ্যে, ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে বসে আছি, তাদের কাছে তোর এই চিঠিটা না একটা একটা বিরাট বড় অনুপ্রেরণা যোগ্য। নতুন করে আবার বাঁচার আস্বাদ ফিরিয়ে আনবে, নতুন করে। বড়মা, বড়মা, আমি কোনো ভুল করছি না তো? না, তুই কোনো ভুল করিসনি। আমি জানি তুই জিতবি। জিত যেটা করেছে ভীষণ অন্যায়। এভাবে বুলডোজার চালানোর আদেশ দিয়ে ও খুব অন্যায় করেছে, খুব অন্যায়।